আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে জানাই ঈদ মোবারক। সেই সঙ্গে আরও একটি নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। এনটিআরসি-এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদানের লক্ষ্যে তাদের ওয়েবসাইটে শূন্য পদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে। পূর্বে একবার প্রকাশ করা হয়েছিল, যে কোনো একটা জটিলতার কারণে তারা লিঙ্কটি উইথড্র করে নেয় এবং পুনরায় সেটি প্রকাশ করেছে। এবং উক্ত শূন্যপদের তালিকায় দেখা যাচ্ছে স্কুলের তুলনায় মাদ্রাসায় শূন্যপদের সংখ্যা অনেক বেশি। তো আজ আমরা কথা না বাড়িয়ে, আপনারা দেখছেন স্ক্রিনে আমি 3টি প্রশ্ন রেখেছি। এই 3টি প্রশ্ন সম্পর্কে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে? আপনারা জানেন ইতোমধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদানের যে অন্যতম কাণ্ডারি বা সহযোদ্ধা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের কিন্তু ভাইভা চলমান রয়েছে। স্কুল পর্যায়ের ভাইভা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, বর্তমানে কলেজ পর্যায়ের ভাইভা চলছে। কলেজ পর্যায়ের ভাইভা শেষ হওয়ার পরে যে সমস্ত ভাইভা প্রার্থীগণ ভাইভা পরীক্ষায় যে কোনো উপায়ে অথবা যে কোনো কারণে মিস করেছেন তাদের জন্য আলাদাভাবে ভাইভা নেওয়ার জন্য আরেকটা তারিখ প্রকাশিত হবে। ভাইভা যখন শেষ হয়ে যাবে তখন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং প্রত্যেকটি পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা করা হবে এবং সেটি জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্ত করা হবে। এরপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আপনারা আবেদন করতে পারবেন। আবেদন আপনারা কিভাবে করবেন? যদি পূর্বের ন্যায় আবেদনের সিস্টেমটি থেকে থাকে সেক্ষেত্রে আপনি 40টি চয়েস দিতে পারবেন সর্বোচ্চ, এবং শেষে একটি টিকমার্ক দিতে হবে যদি আপনার মেধা তালিকা অনুযায়ী বা আপনার নাম্বার অনুযায়ী এই 40টি স্কুলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যদি চাকরি না হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশে শূন্য পতাকার সাপেক্ষে অন্য কোথাও চাকরি করতে ইচ্ছুক কিনা। যদি আপনি ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনি টিকমার্ক দিয়ে দিবেন, যদি ইচ্ছুক না হন সেক্ষেত্রে আপনি সেখানে টিকমার্কটি দিবেন না। তবে আপনি মনে রাখবেন, যদি আপনি টিকমার্ক দেন সেক্ষেত্রে আপনার চাকরিটা কিন্তু অনেক দূরত্বে হতে পারে। যদি রিয়েলি আপনার চাকরি করার মন মানসিকতা থেকে থাকে আপনার বাসা থেকে অনেক দূরে, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি টিকমার্ক দিবেন, অন্যথায় আপনি দিবেন না। কেননা সেখানে স্থানীয় একটি ছেলে চাকরি পেলে তার কিন্তু জীবন চলে যাবে, কিন্তু আপনি সারা জীবন হা হুতাশ করবেন। কেননা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষা কর্মচারীগণ রয়েছেন তাদের বেতন যৎসামান্য, বাড়ি ভাড়া 1000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকা। এর বাইরে যদি আপনার স্কুলটি অন্যতম সেরা স্কুল হয় সেক্ষেত্রে স্কুল থেকে আপনারা কিছু সম্মানই পেতে পারেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের সিস্টেমটি আমি আপনাদেরকে জানিয়ে দিব। 3 নম্বর প্রশ্ন, বাসার পাশের মাদ্রাসা নাকি দূরের স্কুলে আবেদন করবেন? এই ব্যাপারটি নিয়ে আপনারা অথবা আমরা খুবই চিন্তিত থাকি। কেননা মাদ্রাসার প্রতি মানুষের একটা নেতিবাচক মন্তব্য এবং মনোভাব কিন্তু রয়ে গেছে। আমি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, স্কুল এবং মাদ্রাসার কারিকুলাম সম্পূর্ণ এক এবং অভিন্ন। বস্তুত মাদ্রাসার যে পড়াশুনো সে পড়াশোনাটা কিন্তু স্কুলের থেকে অনেক ক্ষেত্রে বেশি হয়, কারণ স্কুলের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর চেয়েও মাদ্রাসার অনেকগুলা কমপক্ষে 5টি সাবজেক্ট কিন্তু বেশি রয়েছে। এছাড়া আপনি পরিবেশের কথা যদি চিন্তাভাবনা করেন তাহলে মাদ্রাসাগুলা পূর্বের থেকে অনেক কিন্তু আপগ্রেড হয়েছে এবং মাদ্রাসায় যে সমস্ত শিক্ষকগণ রয়েছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হয়ে ওই সমস্ত শিক্ষকগণ মাদ্রাসায় কর্মরত রয়েছেন এবং মাদ্রাসার যে পরিবেশ সেটি কিন্তু একেবারে স্কুলের থেকে কোনো অংশে কম নাই। এছাড়াও আপনি যদি কর্ম ঘন্টার কথা চিন্তা করেন এবং ওয়ার্কলোডের কথা চিন্তা করেন সেক্ষেত্রে স্কুলের থেকে আপনি মাদ্রাসায় অনেকটা শান্তিতে আপনার পাঠদান করতে পারবেন। আপনি রিল্যাক্সের জন্য যথেষ্ট সময় পাবেন। স্কুলে যদিও এটা হয়ে ওঠে না, কারণ স্কুলের শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং সেখানে আপনাদেরকে ক্লাস নিতে গেলে কিন্তু একটু সমস্যার ভিতরে পড়তে হয়। মাদ্রাসার ব্যাপারে আরেকটি নেতিবাচক যে ব্যাপারটা রয়েছে সেটি হচ্ছে মাদ্রাসা তহবিল থেকে শিক্ষকদেরকে কোনো ধরনের সম্মানী দেওয়া হয় না। এটা অনেক ভুল ধারণা, কারণ আমি
এখনও পর্যন্ত আমি একটি মাদ্রাসায় কর্মরত রয়েছি চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে। আমার মাদ্রাসা প্রধান এবং আমার মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীগণ খুবই অমায়িক এবং প্রত্যেকটি উৎসবে আমাদের মাদ্রাসা থেকে সম্মানী দেওয়া হয় এবং হাতে গোনা কয়েকটি মাদ্রাসা বাদে অন্য মাদ্রাসাগুলোও কিন্তু এখন শিক্ষকদেরকে সম্মানী দিয়ে থাকে। স্কুলের ক্ষেত্রে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বেশি, স্কুলের সম্মানীটা আপনি বেশি পাবেন, আর মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা যেহেতু কম, এখানে আপনি কিন্তু সম্মানীটা কম পেতে পারেন। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, মাদ্রাসায় আপনি যদি আবেদন করে চাকরি গ্রহণ করেন তাহলে আপনি কোনো দিক থেকেই হতাশ হবেন না। এখন মাদ্রাসায় যদি কাছে হয়, স্কুল যদি দূরে হয়, আপনি কোনটাকে চয়েস করবেন? আপনি একটা জিনিস চিন্তা করবেন, মাদ্রাসা এবং স্কুলের বিষয় অভিন্ন, পদের নাম অভিন্ন, পদ অভিন্ন এবং মাদ্রাসা এবং স্কুলের যে বেতন কাঠামো সেটাও কিন্তু অভিন্ন। একই স্কেলে কিন্তু মাদ্রাসার শিক্ষক কর্মচারী এবং স্কুলের শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতা পেয়ে থাকেন। সুতরাং আপনি বাসার পাশে যদি আপনার কোনো মাদ্রাসা থাকে তাহলে আপনাকে সেটাতেই আবেদন করে, যদি আপনার নসিবে থাকে তাহলে সেটাতেই জয়েন করা উচিত। মাদ্রাসা সম্পর্কে আরও খোঁজখবর নিতে আপনার আশেপাশের কয়েকটি মাদ্রাসা প্রধানের সঙ্গে কথা বলুন, তারা আপনাদেরকে ভালোভাবে তথ্য দিতে পারবেন। আর যদি আমার কাছে আপনি জিজ্ঞাসা করেন আমার মতামত কী, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার বাসার পাশে স্কুল হোক কিংবা মাদ্রাসা হোক, এই বিবেচনাটা আপনারা কখনো করবেন না। এই বিবেচনা যারাই করবে তারাই কিন্তু ভুল করবেন। আজ ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গণবিজ্ঞপ্তি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।